আমার মুর্শিদ কেবলাজান হজরতে বাটপার তাহাজ্জুতি কাকারে নিয়া আর পারি না। কাকারে কতবার কইলাম যে কাকা আপনি আছেন চোরাবালির মধ্যে, যত লড়বেন তত হান্দাইবেন, যত লড়বেন তত হান্দাইবেন। তো কাকায় আমার কথা শুনে না, কাকায় শুনে ভুট্টু সাহেবের কথা। আর এই ভুট্টু সাহেবের কথা শুনে কাকায় লড়ে আর ভিতরে হান্দায়, লড়ে আর ভিতরে হান্দায়। তো কাকায় সর্বশেষ আবার লড়া দিছে, আবার ভিতরে হান্দাইছে। এটা তো আপনারা জানেন কম বেশি। যাই হোক, আজকে একটু সেই কাকার কুদরতি তেলেসমাতি রিট পিটিশন নিয়ে একটু আলোচনা করি আর কি। কাকায় আদালতে যাইয়া স্বাক্ষর জালিয়াতি করতে যাইয়া জায়গা মতো চোদন খাইয়া একদম কিন্তু গর্তে হান্দাইছে। এখন গর্তে এটা আপনারা কম বেশি গত দু এক দিনে দেখছেন। আজকে আমরা এটা নিয়ে আর একটু আলোচনা করি আর কি। সবাই করতেছে, আসেন আমরাও আজকে একটু করি। তো দেখেন, ডেস্টিনির বিরুদ্ধে এই যে বাটপারের এই যে ষড়যন্ত্র, এটা তো নতুন কিছু না। এই যে সে সর্বশেষ স্বাক্ষর জালিয়াতি কইরা এই ডেস্টিনির কার্যক্রম, এই ডেস্টিনির কার্যক্রম রে বন্ধ করার যে ষড়যন্ত্রটা যে সে করলো, বাটপারের এই ডেস্টিনি বিরোধী বাটপারি তো নতুন না। এর আগেও এই বাটপারে এই ধরনের কাজ মেলা করছে। মানে 2012 সাল থেকে শুরু করে প্রতিটা পদে পদে সে ডেস্টিনি বিরোধী কাজ তো কইরেই গেছে। তো আসেন আজকে আমরা ওটা একটু বিস্তারিত রিভিউ করি, চলেন। ওর এই বাটপারি যে নতুন না, এই বাটপারি যে ডেস্টিনির বিরুদ্ধে ষড়যন্ত্র অনেক আগে থেকেই করে আসতেছে, সেটা আজকে আমরা একটু রিভিউ করবো। সবাই জানেন, আবার একটু রিভিউ করি, চলেন। সর্বপ্রথম 2012 সালে যখন আমাদের ক্রাইসিসটা শুরু হইল, 2012 সালে ক্রাইসিস শুরু হওয়ার পরে মাঝখানে কয়েক মাস ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার পরে, তারপরে কিন্তু আশরাফুল আমিন দায়িত্বে আসার পরে উনি ব্যবসাটা কিন্তু কন্টিনিউ করে যাইতেছিলেন। এবং উনি ব্যবসা কন্টিনিউ করে 607 বা 606তম স্টেটমেন্ট পর্যন্ত ব্যবসাটা উনি চালায় নিয়ে গেছিলেন। তো বাটপার না থাকলেও যে ডেস্টিনি চলে, এটা তো প্রমাণ হয়ে যাইতেছিল। তো এইটা প্রমাণ আলমাস ভাই আমাদের ঢাকা থেকে আসছেন, কমেন্ট করছেন, বাটপার রফিকুল আমিন মৃত ব্যক্তিকে জীবিত করার খেলাফত লাভ করেছেন। হ্যাঁ, আমার কাকা এখন জিন্দা পীরের খেলাফত লাভ করছে, মাশাল্লাহ। মনির ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগদান করছেন, ধন্যবাদ। আপনার লাইভটা কালকে দেখছি, ভালো হয়েছে। তো যাই হোক, যেটা কইতেছিলাম, মানে এই বাটপার না থাকলেও যে ডেস্টিনি চলে, এইটা তো ডেস্টিনি চালু করে আশরাফুল আমিন ব্যবসা কন্টিনিউ করে প্রমাণ করে দিতেছিল। যার কারণে সে সর্বপ্রথম কর্পোরেট প্রেসার দিয়া আশরাফুল আমিন রে সরায়া ডেস্টিনির ব্যবসাটা বন্ধ করে দিছে। খেয়াল আছে আপনাদের নিশ্চয়ই 2012 সালের যে ঘটনাগুলা, ডিএসটিসিতে যে তালা লাগছিল, তালা কাটা মারছিল, আশরাফুল আমিন যে একটা গাড়ি ব্যবহার করতো ডিএসটিসির এই সার্বিক কার্যক্রমের এবং ডেস্টিনির সার্বিক বিষয়গুলো নিয়ে, র্যাপ4 একটা গাড়ি ছিল। এই র্যাপ4 গাড়িটা চিন্তাই যে হইল, কেটা করছে। এরপরে এই যে এই শহীদ, এই যে বাটপার ইঞ্জিন শহীদ, এই শহীদে আশরাফুল আমিনের নামে যে মামলা করছে কার ইশারায়, ওই তখন করছিল আর কি 13 সালে, যে আশরাফুল আমিন বলে ডিএসটিসির সব সম্পদ বলে চুরি করে নিতেছে। এই ব্যাপারে আশরাফুল আমিনের নামে মামলা করছিল এই শহীদ, ইঞ্জিন শহীদ, জানেন নিশ্চয়ই। হাসান, এই যে ছাগলের হাসান, এই বাটপারে মামলা করছিল না আশরাফুল আমিনের বিরুদ্ধে, কি মানে অ্যাটেম্প টু মার্ডার, এই মামলা করছিল। এইভাবে সামগ্রিকভাবে চতুর্মুখী কর্পোরেট প্রেসার দিয়া 2013 সালে আশরাফুল আমিনরে সরাই দেওয়ার মাধ্যমে ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রমে বাধাগ্রস্ত করার প্রথম ষড়যন্ত্র শুরু করে এই বাটপার। এই যে স্বাক্ষর জালিয়াতি করে যে ধরা খাইছে এই রফিকুল আমিন, এই বাটপার প্রথম ষড়যন্ত্র করে সেই 13 সালে। তখন তো আসলে এত তার এই বাটপারি সম্পর্কে মানুষের ধারণাও ছিল না। তার নিরঙ্কুশ গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং সবকিছু ছিল বিধায় চতুর্মুখী প্রেসার ক্রিয়েট করে আশরাফুল আমিনরে সরাই দিছিল। এর মাধ্যমে তার প্রথম ষড়যন্ত্র শুরু হয় ডেস্টিনির বিরুদ্ধে 2012 সালের পরে। এটা গেল প্রথম ধাপ। এরপরে দেখেন
দ্বিতীয় ধাপে তার ষড়যন্ত্র শুরু হয় 2013 সালে যখন MLM এর লাইসেন্সটা হইল। MLM এর লাইসেন্সের পর এই MLM এর লাইসেন্সটা পাওয়ার জন্য যা যা করণীয় সব কিছু কিন্তু কমপ্লিটলি করার সুযোগ ছিল। জাস্ট যাদের নামে মামলা নাই সেই সকল শেয়ার হোল্ডারদের দিয়া বোর্ড গঠন কইরা আবেদন করলে MLM এর লাইসেন্সটা কিন্তু ডেস্টিনি পাওয়া যেত। কিন্তু সে এটা না কইরা তার নিজের নামে আবেদন করার মাধ্যমে এই আদালতের এবং সার্বিক কার্যক্রমগুলোকে এমন একটা ফরম্যাটের ভিতরে রেখে সে আবেদন করছে, যার কারণে RJSC ডেস্টিনিকে আর লাইসেন্সটা দেয় নাই। কেন দেয় নাই? কারণ যারা আবেদন করছে এরা সবাই মামলার আসামি। তো মামলার আসামিরে তো আর MLM এর লাইসেন্স কেউ দিবে না। তাইলে পরিকল্পিতভাবে ডেস্টিনি যেন 2014 সালে লাইসেন্স না পায়, এই জন্য পরিকল্পিতভাবে ডেস্টিনির বিরুদ্ধে তার দ্বিতীয় ষড়যন্ত্র ছিল 2014 সালে এই পরিকল্পিতভাবে MLM এর লাইসেন্সটা তার নামে ইচ্ছা কইরা আবেদন কইরা রিফিউজ করানোর জন্য, যাতে ডেস্টিনি লাইসেন্স না পায়। তো পরবর্তীতে ডেস্টিনি যখন লাইসেন্স পাইলো না, হ্যাঁ তখন সরকারের উপরে দোষ চাপাই দিছে, কইছে দেখছো আমরা তো আবেদন করলাম কিন্তু সরকার তো আমগরে লাইসেন্স দেয় না, ব্যবসা করার লেগে অনুমোদন দেয় না, তাহলে ডেস্টিনির মূল সমস্যা হইতেছে সরকার। এই কথা কইয়া এই বাটপারে ডেস্টিনির মূল সমস্যাটা যে আসলে সে, এটা বাইপাস করে দিয়া সরকারের উপরে দোষ চাপাই দিল। এটা হলো তার 2 নাম্বার ষড়যন্ত্র। তারপরে তৃতীয় ষড়যন্ত্র কি? 2012 সালের পরে 2014 সালে এই সকল কার্যক্রম যখন ভন্ডুল হয়ে গেল, ডেস্টিনি যখন আর লাইসেন্স পাইল না, এবার সে যখন এই শেয়ারের ধান্দাবাজি শুরু করলো এবং ডেস্টিনির মাঠে কথা বলার মতো ডেস্টিনির আর কোনো মালিক পক্ষরে সে রাখলো না। এই যে বিভিন্ন ভুগিচুগি ধান্দাবাজি আর বাটপার গুলাই যে সংগঠন কইরা এগুলারে দিয়া সিনিয়র PhD, সিনিয়র ডায়মন্ড, শেয়ার হোল্ডার সহ সবাই রে কর্পোরেট প্রেসার দিয়া ডেস্টিনির মাঠ ফাঁকা কইরা দিয়া এইবার শুরু করলো তার হরিলুট। গেল 14, গেল 15, গেল 16, গেল 17, গেল 18। 2018 সালে জেনারেল হারুন উনি যখন কামব্যাক করে ডেস্টিনি চালুর চেষ্টা করলেন, বলতে পারেন যে তাহলে 18 সালের আগ পর্যন্ত জেনারেল হারুন উনি কামব্যাক করে নাই কেন? বাটপারের গোষ্ঠী কিন্তু এই জায়গায় বলে যে জেনারেল হারুন এতদিন কেন আসেন নাই, 18 সালে কেন আসছিলেন, তখন কিন্তু এটা বলছিল। এইটার বিষয়টা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি। বেলাল ভাই, বংশালের বেলাল হোসেন নাইম ভাই লেখছেন, বিনিয়োগকারী নামধারী অসংখ্য চাটুকার রফিকুল আমিনের পিছে ঘুরঘুর করে, এদের আয়ের উৎস কি? ভাই এদের আয়ের উৎস তো ধান্দাবাজি আর বাটপারি, এটা তো নতুন করে করার কিছু নাই। আপনিও তো প্রচুর শ্রম, সময়, মেধা, অর্থ ডিরাফি দিয়েছেন, আপনি তো জানেন এই বাটপারি কোন দিকে, আপনি তো জানেনই। যাই হোক, যেটা কইতেছিলাম, জেনারেল হারুন 18 সালে কেন আসলেন, তার আগে কেন আসলেন না? কারণ উনারে জামিন দেওয়ার ভিতরে যে শর্তগুলো ছিল তার মধ্যে একটা শর্ত ছিল যে যতক্ষণ পর্যন্ত চার্জশিট না হবে ততক্ষণ পর্যন্ত জেনারেল হারুন ডেস্টিনি রিলেটেড কোনো কাজে ইনভলভ হইতে পারবেন না। এই জন্য 18 সাল পর্যন্ত উনি আসতে পারে নাই। 18 সালে যখনই চার্জশিট দিছে, চার্জশিট দেওয়ার পরপরই কিন্তু জেনারেল হারুন ডেস্টিনি চালুর উদ্যোগ নিয়ে উনি কিন্তু কামব্যাক করেন। চট্টগ্রাম থেকে আমাদের প্রদীপ কান্তি বড়ুয়া ভাই যোগ দিচ্ছেন। জি ভাই, ধন্যবাদ। তো দেখেন, জেনারেল হারুন যখন কামব্যাক করলেন, এই যে বাটপার কিন্তু তখন আবার বাধা দেওয়া শুরু করলো। আপনারা যারা ওই সময় ছিলেন আপনারা কিন্তু জানেন, জেনারেল হারুন যখন কামব্যাক করার সিদ্ধান্ত নিলেন, উনি যেদিন মাহতাবে আসবেন বললেন, তো তখন তো মাহতাবে ওই দালালের ওই যে সংগঠনের ওই বাটপারগুলা ভরা, তো এরা তো জেনারেল হারুন রে নাও করতে পারবো না। আবার জেনারেল হারুন আয়া বইলেও সমস্যা। তখন কি করলো জানেন? কৌশলে মাহতাব তালা মেরে এরা গেল গা। জেনারেল হারুন আইসা দেখেন যে মাহতাব তালা মারা, উনি আর বইবেন কই? দেখেন কি ষড়যন্ত্রগুলা করছে এই বাটপারে। এনিওয়ে, এরপরে জেনারেল হারুন গেলেন আলিসের আইটি ডিপার্টমেন্টে, আইটি ডিভিশনে যা কইলেন যে আমরা ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম চালু এবং ডেস্টিনির সামগ্রিক বিষয়গুলো নিয়ে আগাইতে চাই, যেহেতু ডেস্টিনির নামে কোনো মামলা নাই, আপনি আমাদেরকে আইটি থেকে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করেন, সার্ভার থেকে ডিস্ট্রিবিউটরদের যেই তথ্যগুলা। তখন ওইখানকার দায়িত্বশীল বাটপারগুলা কইল কি যে আমরা এটা আপনারা দিতে পারবো না, রফিকুল আমিনের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে জেনারেল হারুন রফিকুল আমিনের সাথে যোগাযোগ করলেন, ওই যে কোর্টে যখন শুনানি হয় তখন যায়া, তখন এই বাটপারের বাচ্চায় এই জেনারেল হারুন রে কি কইলো জানেন? কইলো আমারে কি পাগলে পাইছে? মানে জেনারেল হারুন তার কাছে পাওয়ার অফ অ্যাটর্নি চাইছিলেন যে আমরা ডেস্টিনির কার্যক্রমটা আগায় নিতে চাই, আপনি আমাদেরকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেন। এই বাটপারের বাচ্চা তখন জেনারেল হারুন রে এই মুখের উপরে তখন কইছে যে আমারে কি পাগলে পাইছে, আপনারা পাওয়ার অফ অ্যাটর্নি দিব।
এগুলো তো জানার, এগুলা এগুলা প্রমাণিত সত্য, এগুলো সবাই জানে। এই হইল 18 সালে সে এই বাটপারিটা করলো, কিন্তু তারপরে জেনারেল হারুন কিন্তু দৈমা যান নাই। উনি তখন ধীরে 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 এই যে শেয়ার হোল্ডার সহ ডিস্ট্রিবিউটর রিলেটেড যারা আছেন, এই যে আজকে আমাদের যারা পিএইচডি ফোরামের যাদেরকে দেখেন, আমিন ভাই, সাইদ ভাই, এমদাদ ভাই সহ এই যে যারা আজকে যাদেরকে দেখেন, এই ওনাদের সমন্বয়ে তখন উনি আস্তে 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 একটা সমন্বয় ঘটায়া, এবং তৎকালীন জেলে থাকা অবস্থায় আমাদের ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, উনিও এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করছিলেন, এবং সকলের সমন্বয়ে আস্তে আস্তে 2020 সালে কিন্তু তখন ওই সকল শেয়ার হোল্ডারদেরকে নিয়ে তলবি সভা হয়। এই তলবি সভার ক্ষেত্রে ওই বাটপার, এই তলবি সভাটা যেন না হয়, শেয়ার হোল্ডাররা যেন একত্রিত হইতে না পারেন, এই জন্য কি পরিমাণ ষড়যন্ত্র করছে এটা পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন, তারা বলতে পারবে। এদেরকে মামলা হামলার ভয় দেখাইছে, মারামারির ভয় দেখাইছে, মাথা পাইলে মাথা ফাটাই ফেলাইবো, আলি চাইলে মাথা ফাটাই ফেলাইবো, এই ধরনের ভয় এই বাটপারে দেখাইছে এই পিএইচডি ফোরামের যারা আজকে আছেন তাগরে। কিন্তু তারা এই সকল ভয়রে উপেক্ষা কইরা সকল শেয়ার হোল্ডারদেরকে নিয়ে একত্রিত হইয়া তলবি সভাটা যখন ঠিকই করে ফেলছে, তারপরেও বাটপারে কিন্তু এই ষড়যন্ত্র অব্যাহত রাখছে, ষড়যন্ত্র বন্ধ করে নাই। তারপরে সে কি করলো, তলবি সভা যখন হয়ে গেল এবং এই বোর্ড যখন হয়ে গেল, এই বোর্ড হওয়ার পরে এই বোর্ডের বিরুদ্ধে কিন্তু সে একের পর এক ষড়যন্ত্র করতে লাগলো। 2022 সালে ওই যে বাটপার আরেকটা আছে না সিরামনির, এই বাটপারকে দিয়া কিন্তু আদালতে আপিল করাইলো এই তলবি সভার বোর্ডের বিরুদ্ধে, এবং ডেস্টিনির অবসায়নের আপিল করাইলো। এগুলো নিয়ে ধীরে ধীরে আমরা কাজ করতেছি, সামনে এগুলো আপনারা ধীরে ধীরে সবই জানবেন, জাস্ট ওয়েট করেন। তো আদালত দেখেন, আদালত তো আসলে বিরক্ত হয়ে এটা অবসায়ন করে দিতে পারতো, যে অমুক আইতাছে পক্ষে, অমুক আইতাছে বিপক্ষে, যা এটা অবসায়ন করে দিই। কিন্তু দেখেন আল্লাহর কি লীলা, আদালত এটার অবসায়ন না কইরা 173-এর একটা 22-এর রায় দিয়ে দিল। দেখেন আদালত কি করছে, ওই বাটপার যে আপিল করছে এগুলারও কিন্তু বোর্ডে রাখছে, তলবি সভায় যারা ছিল তাদেরকেও বোর্ডে রাখছে, রাষ্ট্রীয়ভাবে আরো কিছু লোকরে বোর্ডে দিছে, মানে সব পক্ষের লোকরে বোর্ডে দিয়া 173-এর 22 করে হাইকোর্টের বোর্ড করে দিছে। এরপরে ওই বাটপারের এই বোর্ড পছন্দ হয় না, মানে সবাইরে নিয়ে যখন সব পক্ষরে নিয়ে বোর্ড করে দেওয়ার পরেও এই বাটপারে এই বোর্ডের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চালাই গেছে, যার প্রমাণ ধীরে ধীরে আপনারা ইনডিরেক্টলি দেখছেন। আর গত বৃহস্পতিবারে সেটা ডিরেক্টলি দেখলেন, ওই যে স্বাক্ষর জালিয়াতি। আমি আইতাছি, প্রথম যে আমাদের চেয়ারম্যান ছিল তারে কর্পোরেট প্রেসার দেয়, যে বিভিন্নভাবে তার দালাল গোষ্ঠী আছে না, যে চোর বাটপার, এগুলোর দিয়া তার নাম্বারে কিন্তু অহরহ ফোন দেওয়া প্রেসারের উপরে রাখছে, যে স্যার আপনি আমাদের চেয়ারম্যান হয়েছেন, এখন টাকা ফেরত দিবেন, টাকা ফেরত দিবেন। এই ধরনের কর্পোরেট প্রেসার দিয়া প্রথম চেয়ারম্যানরে সরাই দিছে এই বাটপারে। তারপরে দ্বিতীয় চেয়ারম্যান যে হয়েছিল তারেও সরাই দিছে। সর্বশেষ দেখেন এখন আমাদের যে চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি যখন গত 1 বছর ধরে কাজ করে এটার একটা গোছাই নিয়ে আসতেছেন, এইবার এই বাটপারের বাচ্চা স্বাক্ষর জাল কইরা আদালতে যায়া এই বোর্ডের বিরুদ্ধে আপিল করছে। তার মানে দেখেন 2012 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত পদে 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 এই বাটপারে এই গ্রেট মাদার চোদ প্রতিটা পদে 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 ডেস্টিনির প্রত্যেকটা কার্যক্রমকে বাধা দিছে। 45 লাখ মানুষের কর্ম রুটি রুজি 12 সালের পরে 25 পর্যন্ত এই 45 লাখ মানুষের পেটে লাথি দিছে এই বাটপার। আর এর সাথে তার যে দালাল গোষ্ঠী আছে, এই দালাল গোষ্ঠী দিয়া তার অপকর্ম এবং তার এই ধান্দাপাতি এগুলো তো জারি রাখছেই। তাহলে এখন দেখেন সর্বশেষ যে সে স্বাক্ষর জালিয়াতি করে আদালতে ধরা খাইলো, এটা তো তার এই স্বাক্ষর জালিয়াতি তো নতুন না। আমি সর্বশেষ একটা ভিডিওতে সে যে স্বাক্ষর জালিয়াতের এই ধান্দাবাজি আর বাটপারি করে পলাতক আসামি নিয়ে আদালতের রায় উপেক্ষা কইরা, বাংলাদেশের বিদ্যমান আইন উপেক্ষা কইরা সে যে আসলে বেআইনি কাজ এই জেলে বৈশা যে বোর্ড মিটিং করছে, সেটা তো অলরেডি আপনাকে আমি দেখাইছি। এনিওয়ে, যেটা কইতেছিলাম, তাহলে দেখেন 2012 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত একটা কাজও সে ডেস্টিনির পক্ষে করে নাই। ইভেন ডেস্টিনির ট্রেড লাইসেন্সটা পর্যন্ত সে নবায়ন করে নাই। কারণ কি, ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে তার নামে তো নবায়ন হইব না, যার নামে মামলা নাই এরকম কোনো শেয়ার হোল্ডারে দিয়ে আবেদন করে নবায়ন করতে হইব। এই কারণে ট্রেড লাইসেন্সটা পর্যন্ত নবায়ন সে করে নাই। গেল এটা। এবার আসেন, এই যে 22 সাল পর্যন্ত বা 25 সাল পর্যন্ত ধাপে ধাপে এই কাজগুলো যে সে করলো, একটা কাজেও কি সে সফল হয়েছে? সফল হয় নাই। প্রত্যেকটা কাজেই কিন্তু সে ধরা খাইছে। সর্বশেষ ধরা খাইছে
আদালতে এই বর্তমান চেয়ারম্যানের অপসারণের যে দাবি জানায় যেই রিট পিটিশন করছিল ওইখানে যা খাইছে ধরা। কারণ ওইখানে 10 জন শেয়ার হোল্ডারের স্বাক্ষর করছে জালিয়াতি। এর ভিতরে একজন শেয়ার হোল্ডার যিনি 2008 সালেই গত হয়েছেন, আমাদের শেয়ার হোল্ডার ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব জহুরুল ইসলাম। তো ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মনিরুল ইসলাম মনির ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে লিখছেন, কোম্পানির শুরু লগ্ন থেকেই বাটপাড়ির পদক্ষেপ শুরু করে এখন স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রকাশ হলো। এটা তো প্রমাণিত, মানে সে এখন পরীক্ষিত প্রমাণিত আদালত কর্তৃক স্বীকৃত বাটপার। এই বাটপার স্বাক্ষর জালিয়াতি কইরা এই যে আবেদনটা করছিল এটা কিন্তু আদালতের কাছে এখন প্রকাশ হওয়ার পরে এখন বাটপারের দালাল গুলারে দিয়া এই স্বাক্ষর জালিয়াতির দায়টা চাপাই দিতে চাইতেছে আলিস সেন্টারের দায়িত্বশীলদের উপরে। এখন তার দালাল গুলারে দিয়া কি কইতেছে, কয় হাইকোর্টের যে রায় 173/22 রায়ের লেগা বলে এই স্বাক্ষর জালিয়াতি করা হয়েছিল। আচ্ছা আপনারাই কোন, হাইকোর্টের যে রায় 173/22 এইটার জন্য কি শেয়ার হোল্ডারদের কোনো স্বাক্ষর লাগছে? লাগে নাই তো। শেয়ার হোল্ডারদের স্বাক্ষর কখন নেওয়া হয়েছিল? 2020 সালে যখন তলবি সভা হয়। তলবি সভার সময় 43 জন প্লাস মাইনাস 43 জন শেয়ার হোল্ডারের স্বাক্ষরে বৈধভাবে যে তলবি সভা হয় তখন শেয়ার হোল্ডারদের স্বাক্ষর নেওয়া হয়েছিল। পরবর্তীতে 173/22 যে রায়, 173/22 রায় তো শেয়ার হোল্ডারদের কোনো স্বাক্ষর লাগে নাই, কারণ তলবি সভা তো আগেই গঠন হয়ে গেছে, বোর্ড গঠন হয়ে গেছে। এরপরে বাটপার 4 জন, আমার জানা মতে তার 4 জন শেয়ার হোল্ডার দালাল রেদিয়া স্বাক্ষর করাইছিল, আবেদন করাইছিল সিরাজুম মনিরের মাধ্যমে। ওইটাই পরবর্তীতে সুমোট রুল জারি হয়ে 173/22 গঠিত হয়। তো 173/22 রায়ের মাধ্যমে গঠিত বোর্ড কোনো স্বাক্ষর শেয়ার হোল্ডারের স্বাক্ষর লাগছে? এই বাটপার হয়েছে কিরকম জানেন? এই বাটপার হয়েছে হাসিনার মতো। হাসিনা কি করতো দেখেন, বিএনপি হরতাল দিলে হ্যাঁ আগুন দিয়া বাস পুরাই দিত, বাস পুরাই কইতো বিএনপি আগুন দিয়া বাস পুরাইছে, মনে আছে আপনাকে? মানে বিএনপি বা বিরোধী দল যখনই কোনো আন্দোলন বা অবরোধ দিত, হাসিনায় নিজে নিজে তার দালাল গোষ্ঠী দিয়া বাসটা জ্বালাই দিয়া দোষ চাপাই দিত কার উপরে? বিএনপির উপরে, মনে আছে আপনাকে? এই বাটপারেও সেম, ওই যে অপরাধটা করে ওই সেম অপরাধটা ধরা খেয়ে গেলে এটা চাপাই দেয় হলো আলিস সেন্টারের দায়িত্বশীলদের উপরে, বোর্ডের উপরে। বোঝা গেল? আসেন পরের ধাপে যাই। এখন দেখেন বর্তমান যে সিচুয়েশন বা বর্তমান যে অবস্থা, এই অবস্থানে তার আদালতে যে বাটপারি করার যেই তামসাটা ছিল সেই তামসাটাও এখন কি ক্লোজ। তাইলে এখন সে যেই নতুন জারিজুরিটা ঝাড়তেছে সেটা হলো তার দালাল গোষ্ঠীর দিয়া ওই ভুগিযুগি জিনিসটাই বুঝাইতেছে যে 173/22 বলে স্বাক্ষর জালিয়াতি কইরা হয়েছে। মানে এদের এতটা নির্লজ্জ এবং এতটা বেহায়া এগুলা, এত কিছুর পরেও এগুলার লাজ হয় না, লাজ শরম হয় না। অবশ্য একটু বেলাজা এবং একটু নির্লজ্জ না হইলে বাটপারের দালালিও করা যায় না। তো এখন এই যে এত এত ঘটনা হইল, সর্বশেষ স্বাক্ষর জালিয়াতি হইল, আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই লিখছেন, এই বাটপারের গোষ্ঠী মনে করছে আমসাগলের যেভাবে ধুনফুন বুঝ দেয় সেভাবে হাইকোর্টকে ধুনফুন বুঝিয়ে রায় নিবে। রাইট, বৃহস্পতিবার এই বাটপারের গোষ্ঠী যে আপিলটা সম্ভবত বুধবারে করছিল, করার পরে বৃহস্পতিবারে কট খাইছে। বুধবারে আপিলটা করছিল কিরকম, মানে বিবাদী পক্ষ জাগো বিরুদ্ধে আপিল এগোরে না জানাইয়া সিপা দিয়া একটা আপিল করছিল, ভাবছিল আদালত শুনানি শুনা কাউরে না বুঝা ভুগিযুগি দিয়া একটা রায় দিয়া দিব আর হেরা খুশিতে এগো ষড়যন্ত্র বাস্তবায়ন করব। কিন্তু ঘটনা কি হয়েছে, আদালত কিন্তু এই পুরো বিষয়গুলো ক্লিয়ারলি জানা গেছে। হাইকোর্ট নিযুক্ত বোর্ড এবং হাইকোর্ট নিযুক্ত বোর্ডের মাধ্যমে এই সামগ্রিক কার্যক্রম যে আসলে বৈধভাবে পরিচালিত হইতেছে এবং স্বাক্ষর যে আসলে জাল করা হয়েছে এটা কিন্তু পরের দিন শেয়ার হোল্ডাররা যায় আদালতে যায় কিন্তু উপস্থাপন করছেন যে আসলে আমরা স্বাক্ষর দেই নাই। তাইলে দেখেন এবার স্বাক্ষর জালিয়াতিতে এই বাটপার কিন্তু এখন ফাঁসবো। এনিওয়ে আসেন সামনে আগাই, আমি এই আলোচনাতেই ছিলাম। তো এই যে বাটপারে যে আদালতে স্বাক্ষর জালিয়াতি করলো, তাহলে এখন এই বাটপারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াটা দরকার না ভাই? অবশ্যই দরকার। আপনারা কইতে পারেন যে আবেদনটা তো বাটপারে সরাসরি করে নাই, করছে তার দালাল গুলারে দেয়া। কথা সত্য, কথা সত্য, বাটপারে তো আবেদন করে নাই। মানে ও এখন কি কইতেছে জানেন, ওই যে দালাল গুলারে দিয়া দেখবেন ফেসবুকে কইতেছে যে আমাদের এমডি স্যার আবেদন করে নাই। মানে বাটপারে এখন কিন্তু দেন পুরো পোল্টি,
জাগরে দিয়া আবেদন করাইছিল এগুলা যে কি চোদন খাইব এটা পরে টের পাইব, বাট পারে যখন পুরো পোল্ট্রি লয়া কইব না আমি তো কিছুই জানি না, যেগুলাই আবেদন করছে ওইগুলাই কিন্তু কঠিন চোদন খাইব। যাই হোক, আমি পরে আইতেছি। বাটপাড়ের দালালগুলা কিন্তু অলরেডি বলা শুরু করছে এখন যে আমাদের স্যার আবেদন করেন নাই, এই আবেদন করেছেন অমুক, এই আবেদন করেছেন তমুক। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, আইতাছি আইতাছি। তাহলে এখন দেখেন, সরাসরি সে আবেদন করে নাই, কথা সত্য, কিন্তু একটা সিকনা বুদ্ধি আছে, একটা সিকনা বুদ্ধি আছে। আপনি করে এই সিকনা বুদ্ধিটা শেয়ার করি, আপনারা বুঝতে পারবেন যে আসলে এই সিকনা বুদ্ধি দিয়ে বাটপাড়েও ধরা সম্ভব। কেমনে? আসেন। আমাদের হক কথা নামে যে লাইভ প্রোগ্রাম করেন আমাদের সিনিয়র পিএইচডি আমদাদ ভাই কমেন্ট করছেন, এদের লজ্জা নাই, কয়লা ধুইলে ময়লা যায় না। আপনার সাথে একমত ভাই, এগুলার লাজ শরম কিছু নাই, এগুলা বেলাজা। এনিওয়ে, সিকনা বুদ্ধিটা কি আমি আপনাকে করে কই। আদালতে তো বাটপারে আবেদন করে নাই সরাসরি, তার দালাল গুলারে দিয়ে তো আবেদন করাইছে, তাই না? তাহলে যেই দালাল গুলারে দিয়ে আবেদন করাইছে, এখন ওই দালাল গুলার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির ফ্রড মামলা কইরা দেন, তাইলে কি হবে জানেন? আপনাদের একটা উদাহরণ দেই। এই যে সম্প্রতি দেখতেছেন আপনারা, আইজিপি, সাবেক আইজিপি মামুন ওর পিঠ বাঁচানোর লেগে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করছে না? মানে আপনারা কইতে পারেন যে হ্যাঁ, হাসিনা তো সে কি আর রাস্তায় নেই মানুষের গুলি করে মারছে? না, মারে নাই, কথা সত্য। আপনারা কইতে পারেন যে হাসিনা কি আর সরাসরি কাউরে মারছে নাকি? কথা সত্য। কিন্তু দেখেন, তার নির্দেশে সে হইতেছে হইল হুকুমের আসামি, সে হইল সবচেয়ে বড় শয়তান, তার নির্দেশেই এই সমস্ত কার্যক্রম হয়েছে, সমস্ত হত্যাকাণ্ড হয়েছে। এই বিষয়গুলো এখন রাজসাক্ষী হিসেবে আইজিপি মামুন, সে এখন কিন্তু নিজের পিঠ বাঁচানোর লেগা হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী দিতেছে না? দিতেছে। সেম ভাবে এই যে স্বাক্ষর জালিয়াতি কইরা যে বাটপার গুলা আবেদন করছে, ওই বাটপার গুলার নামে এখন স্বাক্ষর জালিয়াতির ফ্রড মামলা করে দেন। এরপরে কি হইব? হয় তোরা এই মামলা খেয়ে দৌড়ের উপরে থাকবি, আর নয় তো পিঠ বাঁচানোর লেগে দেখবে, তখন এগুলা রাজসাক্ষী হইব। এইটা করেন, দেখবেন দৌড়ের উপরে থাকবে, দৌড়ের উপরে থাকবে। যাই হোক, আমি একটু পড়াইতেছি আমগো হাইকোর্ট নিযুক্ত বোর্ড শেয়ার হোল্ডার এগুলোর উদ্দেশ্যে কিছু কথা কমু, হেরা কি ভূমিকা রাখতেছে না রাখতেছে এটা হেরাই জানে। যাই হোক, আইতেছি সামনে। এই কামটা করলে পরে এই যে স্বাক্ষর জালিয়াতি যে করছে, এই যেগুলা করছে এগুলার নামে মামলা তো অলরেডি তো জেনারেটর চুরি যে করছিল এই কয়েকটা, এগুলা নিয়ে তো সামনে আরো কিছু বিষয় আইব। পাশাপাশি এই যে স্বাক্ষর জালিয়াতি করে যে আদালতে আপিল করছে, এইটা নিয়ে একটা ফ্রড মামলা করলে পরে এইগুলাই দেখবেন ফরফর 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 করে সব সত্য স্বীকার করে দিব নিজের পিঠ বাঁচানোর লেগা। এটা করেন। এটা তো গেল বাটপারকে ধরার একটা ক্যাটাগরি। বাটপারকে ধরার, সরাসরি যে সে দুর্নীতি করছে, সরাসরি যে সে জালিয়াতি করছে, সেটাও কিন্তু আছে অলরেডি। এটা আমি অলরেডি গত ভিডিওতে আপনাদের দেখাইছি। গত ভিডিওতে যেটা দেখছেন আপনারা, যে সে জেলে বৈশাখ পলাতক আসামিরে নিয়ে যে বোর্ড মিটিং করছে, এটা তো আর সে অন্য কাউরে দেওয়া করে না, এটা তো সে নিজে করছে। তাহলে এখানে সে সরাসরি কিন্তু অপরাধে সম্পৃক্ত। দ্বিতীয়ত, এই যে জেলার যে স্বাক্ষর দিছে 7ই মে 2019 এই বোর্ড মিটিং এর এইটাতে যে জেলার যে স্বাক্ষর দিছে, ওই সময় কোন জেলার দায়িত্বে ছিল, ওইটারে ধইরা ওইটারে সহকারে এই ইস্যু নিয়ে মামলা করে দিলে দেখবেন ফরফর ফরফর করে সব তথ্য কিন্তু বার হয়ে যাইব। পলাতক আসামিরে নিয়ে যে মামলা এই মিটিং করছে, এইটার আবার সার্টিফাই করছে জেলার, তাহলে ওই সময় জেলার কে ছিল ওইটারেও ধরেন, দেখবেন ফরফর ফরফর করে সব তথ্য দেখবেন, একদম সকল মানে সব গর্ত থেকে সব তথ্য দেখবেন বের হয়ে যাব। তাহলে দেখেন, আপনারা কইতে পারেন আগের যেই জালিয়াতি করছে এই যে গত সপ্তাহে, এটা না হয় সে সরাসরি আবেদন করে নাই, কিন্তু স্বাক্ষর জালিয়াতি এবং পলাতক আসামির নিয়ে বোর্ড মিটিং 7ই মে 2019 এটা তো সে নিজে করছে, এই বাটপারে নিজে করছে। এই যে রফিকুল আমিন, এই যে বাটপার, এই বাটপারে এই ইস্যুতে সরাসরিও ধরা যায়। এটা নিয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার সময় চলে আসছে। এনিওয়ে, এইবার আসেন, এই যে সে মিটিং যে করলো, বোর্ড মিটিং যে করলো, 2 নম্বরই ভুয়া এবং ভুগিজুগি বাটপারি বোর্ড মিটিং যে সে করলো,
জেলখানায় পলাতক আসামির নিয়া কোনোভাবেই জেলের ভিতরে এটা কোনোভাবেই মিটিং করা সম্ভব না। যারা অলরেডি মানে মামলার আসামি এবং জেলে ছিলেন বা জামিনে ছিলেন, যেমন জামিনে ছিলেন জেনারেল হারুন, উনি আসতে পারতো, ওনারে নেওয়া যাইতো বৈধ, বা জেলে ছিলেন আলহাজ মোহাম্মদ হোসেন, ওনারে নেওয়া যাইতো। কিন্তু এই যে এর বাইরে বাকি যেগুলারে নিছে এগুলো তো সব পলাতক আসামি। তো পলাতক আসামি প্রিজন সেলে এটা কোনোভাবেই এটা সম্ভব না। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, এই যে বাটপার যে 50 কোটি টাকা উঠাইছে, ওই চুক্তির যে কাগজটা, ওইটা এমদাদ ভাই সম্ভবত আজকে ফেসবুকে দিব, আপনারা দেখে নিয়েন। সে 50 কোটি না কত কোটি টাকা সে শেয়ার উঠাইছে। একটা যৌথ মূলধনী ফার্মের শেয়ার উঠানোর নিয়ম কি? একটা যৌথ মূলধনী ফার্মের শেয়ার উঠাইতে গেলে সর্বপ্রথম শেয়ার বিক্রির প্রস্তাব দিতে হয় যারা শেয়ার হোল্ডার তাদেরকে। আপনারা বুঝবেন, একটা উদাহরণ দেই। যেমন ধরেন কোনো একটা জমি আপনি বিক্রি করবেন, এই জন্য পাশে যে জমির মালিক তারা কিন্তু জিগাইতে হয় যে ভাই আমি এই জমিটা বিক্রি করতেছি, আপনি নেবেননি। আশেপাশের লোকজন যদি কেউ না নেয় তাহলে পাশের লোকজনের কাছে ওইটা বিক্রির একটা অপশন দেওয়া হয় বা তারা বিক্রি করতে পারে। মোজাম্মেল হক ভাই লিখছেন বাটপার তো সব জায়গাতেই বাটপারি, এর বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে কি বলতে আমাদের এই হাইকোর্ট নিযুক্ত বোর্ড এই বাটপারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, এটা আমাদের দাবি। এটা আমি আসতেছি সামনে। ডাক্তার ইব্রাহিম ভাই, পিএইচডি ইব্রাহিম ভাই সালাম দিচ্ছেন ভাই, ওয়ালাইকুম সালাম। এনিওয়ে, তাহলে দেখেন এই যে সে যে কোশেয়ারের টাকা উঠাইলো, 49 জন শেয়ার হোল্ডারের মধ্যে মাত্র 3-4 জন শেয়ার হোল্ডারের অনুমতি নিয়ে এই বিগ অ্যামাউন্টের শেয়ারের বিক্রির কোনো অনুমোদন কি তারে দেওয়া যায়? আইনগতভাবে এটা পারে না। 2/3 মেজরিটির অনুমোদন লাগে শেয়ার হোল্ডারদের। এবং শেয়ার হোল্ডাররা যখন অপারগতা প্রকাশ করবে যে আমরা নিতে পারতেছি না, বাইরের লোকের কাছে বেচেন, তারপরে পত্রিকায় প্রজ্ঞাপন দিতে হয় যে ডেস্টিনি বা এরকম একটা লিমিটেড কোম্পানির শেয়ার বিক্রি হবে, আগ্রহীরা শেয়ার কিনতে চাইলে যোগাযোগ করেন। এরপরে এই টাকাটা কোম্পানির অ্যাকাউন্টে ঢুকাইতে হয়। তো তৎকালীন কোম্পানির অ্যাকাউন্টে জামাল সাহেব নামে ছিল না, এই যে জিএম ফিন্যান্স, তো এই টাকা কি ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে নাই। তাহলে যেই টাকা ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে নাই অথবা ডেস্টিনির লিগ্যাল অথরিটির কাছে আসে নাই, সেই টাকা সে নিজের মতো ধান্দাবাজি করে এদিক সেদিক কইরা এখন ডেস্টিনির নামে চাপাই দেওয়ার লিগা ওই বোর্ড মিটিং করে 50 কোটি টাকা সে দেখাইছে শেয়ারে অ্যাডজাস্টের ব্যাপার। যেটা এটা কি কোনো অ্যাকাউন্টিংয়ে আসছে? ডেস্টিনির ব্যাংক অ্যাকাউন্ট বা ডেস্টিনির সার্বিক অ্যাকাউন্টিংয়ের বিষয়গুলো অডিট করলে এই টাকা কি আসবে না। তাহলে এই টাকা কিভাবে সে অ্যাডজাস্ট করার কথা বলছে? এটা গেল একটা। 49 জন শেয়ার হোল্ডারের অনুমতি যে নেয় নাই, আপনারা যারা শেয়ার হোল্ডার আছেন আপনারা আসলে কি ভূমিকা নিছেন বা আপনারা কি পদক্ষেপ নিছেন আমি জানি না। আপনারা যারা শেয়ার হোল্ডার আছেন আপনাকে কথা কই আর কি, আপনাদের তো এই ব্যাপারে, আমরা তো শেয়ার হোল্ডার না, আমরা হইলাম বিনিয়োগকারী, আপনারা শেয়ার হোল্ডার। আপনারা এই ব্যাপারে কি ধরনের কোনো পদক্ষেপ কেন নিলেন না বা নিতেছেন না, এই ব্যাপারে আসলে বুঝলাম না আমরা কিছু। তবে আপনারা শেয়ার হোল্ডাররা পদক্ষেপ নেন বা না নেন, আমরা বিনিয়োগকারীরা কিন্তু একদম ওর জিন্দিগি তামা করে দিব। সাথে আপনারা যারা শেয়ার হোল্ডার আছেন যথাযথ পদক্ষেপ যদি না নেন আপনাকেও জিন্দিগিও কিন্তু তামা হয়ে যাব। কারণ আমরা বিনিয়োগকারীদের কষ্টের টাকায় এই শ্রম, সময়, মেধা, অর্থের বিনিময়ে হাজার হাজার কোটি টাকা আমাদের মাধ্যমে সংগ্রহ করে আপনারা মোছে তা দিবেন আর মজা করবেন, সেই দিন শেষ, মনে রাখেন কইলাম। 4 নাম্বার যে ব্যাপার, যেটা এই বোর্ড মিটিং যে সে করছে ভুগিচুগি, ওইটা কইরা শামসুলকের কাছ থেকে, ওই যে আওয়ামী লীগ এমপি শামসুলকের কাছ থেকে 5 কোটি টাকা নিলে, ওই সময় আওয়ামী লীগ খুব ভালো ছিল, এখন আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে, হ্যাঁ বুঝছেন তো। যাই হোক, শামসুলকের কাছ থেকে যে টাকা নিছে ওই টাকা কি ডেস্টিনির অ্যাকাউন্টিং এর ভিতরে আসে নাই, ওইটা সে তার মতো করে খরচ করছে। কিন্তু দেখেন ওই টাকাটা এখন ডেস্টিনির নামে চাপাই দেওয়ার জন্য শামসুলক ভুইয়ারে সিইও বানাইয়া ওই 5 কোটি টাকা ডেস্টিনির ঘাড়ে চাপাই দিয়া সে ওই যে ভুগিচুগি বোর্ড মিটিং করছে। এই এক বোর্ড মিটিং এর যেই 2 নাম্বারই করছে, ওইটা দিয়েই তো ওরে আইনগতভাবে ধরা, এখন আইনগতভাবে তারে ধরা সম্ভব। তো আমরা যারা শেয়ার হোল্ডার না, আমরা তো খালি শেয়ার হোল্ডার করে কইতাছি, কারণ কাগজে কলমে যারা শেয়ার হোল্ডার আপনাদেরও এই কাজগুলো আপনাকেও করার কথা। আপনারা যদি না করেন তাহলে বুঝতে হইব আপনারা ওই বাটপাড়ার লোকে আতাত করছেন, এরপরেই দায় যাইব আপনাকে উপরে। ওয়েট করেন, শান্তি কেউই পাইবেন না, কথাটা মনে রাখেন। আসেন এবার যাই পরেরটায়। এই বাটপাড়ের গোষ্ঠী এখন আরেকটা কাজ করতেছে।
কি করতেছে জানেন? আশরাফুল আমিন হটাও, মনে দেখতেছেন না? তারপরে প্রশান্ত বড়ুয়া হটাও। আমি এর আগেও একবার একটা লাইভে আপনাদের কইছিলাম, আজকেও আপনাদের কই, লাইভের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এর আগে একবার আপনাদের বলছিলাম, সেটা হলো যে হাসিনা এবং তার এই সামগ্রিক গোষ্ঠীর পতনের পর যারা বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের যারা মাখন খাওয়াইনা লোক, এরা এখন মাখন খাইতে পারতেছে না কেন? ইউনূসের কারণে, আর এই যে তত্ত্বাবধায়ক সরকার বলেন বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এদের কারণে। এই জন্য এরা খালি কয় ইউনূস হটাও, ইউনূস হটাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। কারণ এই তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তী সরকার বা এই ইউনূস সরকার থাকার কারণে এরা কি করতে পারতেছে না? কামড় দিতে পারতেছে না এবং আত্মসাৎ করতে পারতেছে না, যা খুশি তাই করতে পারতেছে না। এই জন্য এরা বয় ইউনূস হটাও, ইউনূস হটাও। সেম ভাবে এই বাটপাড়ের গোষ্ঠী, এই যে হাইকোর্ট নিশ্চিত বোর্ড থাকার কারণে, প্রশান্ত ভূষণ বড়ুয়া থাকার কারণে, আশরাফুল আমিন থাকার কারণে, পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, এই সার্বিক প্রেক্ষাপটের এই লোকগুলো থাকার কারণে এরা এখন তো আর যা খুশি তাই করতে পারতেছে না। এই জন্য বলতেছে আশরাফুল আমিন হটাও, এরপরে বলতেছে প্রশান্ত ভূষণ বড়ুয়া হটাও। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য ওদের এখন মাথা ব্যথা হয়েছে হাইকোর্ট নিযুক্ত বোর্ড, আর ওদের মাথা ব্যথা হয়েছে আশরাফুল আমিন, আর এদের মাথা ব্যথা হয়েছে প্রশান্ত ভূষণ বড়ুয়া। এই কারণে প্রশান্ত ভূষণ বড়ুয়ারে সরানোর জন্য আদালতে যাইয়া 10 জন শেয়ার হোল্ডারের স্বাক্ষর জালিয়াতি করতে ওই বাটপাড়ের গোষ্ঠী দ্বিধা করে নাই। যদিও আদালতে যাইয়া ধরা খাইছে এবং আদালত কিন্তু এই জিনিসটা বুঝতে পারার পরে এমনভাবে এদেরকে ধরছে এবং ওই বাটপাড়ের গোষ্ঠী কিন্তু এখানে আদালত কর্তৃক এখন স্বীকৃত বাটপার হয়ে গেছে, আদালত কর্তৃক স্বীকৃত বাটপার হয়ে গেছে। আপনারা আদালত তো ডকুমেন্টারি, এগুলো তো সব আদালতে তো সব কিছু লিপিবদ্ধ থাকে, ডিড ডকুমেন্টারি থাকে। আপনারা আদালতে খোঁজ নেন, খোঁজ নিলে আপনারা বুঝতে পারবেন। আমি ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আমি আপনার উদ্দেশ্যে বিনয়ের সাথে বলতে চাই, এই যে এত এত বেআইনি কাজ হইতেছে এবং এই যে এত এত বেআইনি কাজ আমরা যে আমাদের বিনিয়োগকারী হিসেবে আমরা আপনাদের সামনে, আপনারা আমগো অভিভাবক এই হিসেবে তুলে ধরতেছি, আপনারা এই ব্যাপারে আসলে কি ব্যবস্থা নিছেন, আইনি কোনো ব্যবস্থা নিছেন কিনা আমরা জানতে চাই। জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনি যদি এর পরেও আইনি কোনো ব্যবস্থায় না যান, তাইলে আমরা ধরে নিব আপনিও বাটপাড়ের সাথে আঘাত করছেন। হাইকোর্ট নিযুক্ত বোর্ডের চেয়ারম্যানের পরবর্তীতে আমরা আমাদের প্রবাসের 3 জন ফাউন্ডার ডিরেক্টর জনাব গোফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের 3 জনের প্রতিও বিনয়ের সাথে বলতে চাই, আমরা তো বিনিয়োগকারী, তো এই যে আমরা বাটপাড়ের এত এত অপরাধ, এত এত বাটপাড়ি, এত এত দুর্নীতি আমরা প্রমাণ সহকারে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনে জনে আমরা তুলে ধরতেছি, তারপরেও এজ এ ফাউন্ডার ডিরেক্টর আপনারা আসলে এই ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নিতেছেন না কেন, বা এই হাইকোর্ট নিযুক্ত বোর্ডের মাধ্যমে আইনি পদক্ষেপ আপনারা নেওয়াইতেছেন না কেন, এই প্রশ্নটা আমরা আপনাদের কাছে করতে চাই। নাকি আপনারা আবার আতাত করতেছেন? বুঝছেন, কিন্তু আতাত করলে কেউই কিন্তু ছাড় পাইবেন না, সে যেই হোক। এটা তথ্য প্রযুক্তির যুগ। এই যে দেখেন না, 2-1টা যে সিপা চাপা দিয়া যে আতাত যেগুলা করছে, এগুলা যখন পরবর্তীতে কি চোদন খাইব এটা বুঝবেন তো। এই যে যেগুলা যে স্বাক্ষর জালিয়াতি করে গত সপ্তাহে পিটিশন করছিল, এগুলো তো এখন খাইব ধরা। বাটপারে তো এগুলারে মানে বাটপারে এখন অস্বীকার করবো, কেবল না আমি তো কিছু করি না, এরা করছে, এগারে ধরেন। এইবার এইগুলা বুঝবো বাটপার কি জিনিস। এনিওয়ে, তো জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ড চেয়ারম্যান, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, হাইকোর্ট নিযুক্ত বোর্ডে আপনারা যারা আছেন, আপনাদের ডেস্টিনি চালুর পক্ষে যারা কাজ করতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের শেয়ার হোল্ডার যারা আছেন, যারা মাখন খাইছেন 12 বছর, 2000 সাল থেকে 2012 পর্যন্ত আমরা রাস্তাঘাটে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়া পায়ের গাম মাথায় ফেলে আমরা যারা কাজ করছি, আমাদের কাজের বেনিফিট আপনারা প্রতি বছর বছর ডিভিডেন্ড খাইছেন, মাখন খাইছেন, ওই শেয়ার হোল্ডার যারা আছেন আপনাদের ভূমিকা কি? শেয়ার হোল্ডার যারা আছেন, আমরা এইটা এখন জানতে চাই। আমরা গত 1, 1.5, 2 মাস ধইরা আমরা কন্টিনিউ ভাবে
আমাদের এই সকল কিছু তথ্য প্রযুক্তি, তথ্য উপাত্ত সহকারে আমরা এই সমস্ত কিছু আমরা জানানোর পরেও হাইকোর্ট নিযুক্ত বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন আপনারা, শেয়ার হোল্ডার যারা আছেন আপনারা, বোর্ডে যারা আছেন আপনারা কেন কোনো আইনি পদক্ষেপ নিতেছেন না? আমরা বিনিয়োগকারীরা এটা এখন জানতে চাই। এটা আমাদের এখন দাবি, আপনারা এই ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ নেবেন। আমরা বিনয়ের সাথে ভদ্রভাবে এখনো বলতেছি, বিনিয়োগকারীরা কি জিনিস, সাধারণ জনগণ কি জিনিস এখনো কিন্তু টের পান নাই, বুঝেন কলে। এনিওয়ে, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার প্রতি, যে আপনি যে আসলে সঠিকভাবে কাজ করতেছেন তার প্রমাণ হইল এটা যে এখন আপনারা অপসারণ করার জন্য দালাল গোষ্ঠী স্বাক্ষর জালিয়াতি পর্যন্ত করতে চাইতেছে। তো আপনার এই কাজটুকু ঠিক আছে, বাকি কাজটুকু আপনি এখনো করেন নাই, আইনি পদক্ষেপ এখনো নেন নাই, আইনি ব্যবস্থা এখনো নেন নাই। এই জায়গাটায় আমাদের একটা অবজেকশন আছে। বাকি সব বিষয়ে আপনার প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া। আশা করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি ৪৫ লক্ষ বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণে যথাযথ ভূমিকা রাখবেন। তখন আপনারা আমরা আরও একটা লাল সালাম দিব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সার্বিক কার্যক্রমের জন্য। বাকি যে কাজটা আছে আইনি পদক্ষেপ, আইনি ব্যবস্থা, সেটা শুধু বাকি আছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার কাছ থেকে আমরা এই আইনি পদক্ষেপ যে গ্রহণ করবেন বা করছেন এটা আমরা দেখতে চাই জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার প্রতি। দ্বিতীয়ত ধন্যবাদ জানাবো আমাদের অনারেবল 3 ফাউন্ডার ডিরেক্টর জনাব গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন। আপনারা 2020 সালের এই তলবি সভা থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিষ্ঠানের এই কার্যক্রমকে এতদূর এগিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে অবশ্যই সহযোগিতা করছেন। এই জন্য আপনাদের প্রতি লাল সালাম এবং আপনাদেরকে স্যালুট। তবে আরেকটা বিষয় আজকে যেটা আপনাদের কইলাম, এত বেআইনি কাজ এই বাটপার করার পরেও প্রতিষ্ঠানের ফাউন্ডার ডিরেক্টর হিসেবে আপনারা তো এই দায় এড়াইতে পারেন না। আপনারা এই ব্যাপারে আইনি কোনো পদক্ষেপ নেওয়ার থাকলে এই হাইকোর্ট নিযুক্ত বোর্ড এবং হাইকোর্ট নিযুক্ত বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে আপনারা আইনি পদক্ষেপ কেন নিতেছেন না? আমাদের 3 জন ফাউন্ডার ডিরেক্টর জনাব গফরানুল হক, জনাব সাইদুর রহমান, জনাব মেজবাউদ্দিন স্বপন আপনাদের উদ্দেশ্যে কইতেছি। তো আপনাদেরকে ধন্যবাদ। সেই সাথে আপনারা এই বেআইনি কাজের বিরুদ্ধে, বাটপারের এই ডেস্টিনি বিরোধী কাজের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নেবেন, সেই আশাবাদও আমরা ব্যক্ত করতেছি। আশা করি আপনারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। ধন্যবাদ জানাবো আমাদের তলবি সভার যে কারিগর যারা ছিলেন তার ভিতরে একজন প্রয়াত হয়েছেন, আমাদের লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত। ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। উনি যেহেতু চলে গেছেন, ওনাকে নিয়ে তো আর বলার তেমন কিছু নাই। তো যিনি আছেন আমাদের ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনিও কিন্তু দায় এড়াইতে পারেন না। এই যে গত কয়েক মাস ধরে আমরা যে এত বেআইনি কাজ, বাটপারের এই সকল বেআইনি কাজ আমরা যে তুলে ধরতেছি, একজন বিনিয়োগকারী হিসেবে আমি এই ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করতেই পারি যে অ্যাজ এ ফাউন্ডার চেয়ারম্যান এবং ডেস্টিনির একজন মুরব্বী হিসেবে আপনার কি ভূমিকা? জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনারে জিগাইতেছি। আপনারা ধন্যবাদ যে আপনি তলবি সভা থেকে শুরু করে যথেষ্ট ভূমিকা রাখছেন। কিন্তু এই যে গত 2-3 মাসে যে উল্টাপাল্টা ঘটনা ঘটতেছে, এই যে স্বাক্ষর জালিয়াতি করলো, এই যে বেআইনি কাজগুলো করতেছে, এইগুলোতে আপনার আসলে ভূমিকাটা কি? আপনি এই ব্যাপারে আপনার ভূমিকাটা আমরা কি আশা করতে পারি না? কিন্তু আপনার তো কোনো ভূমিকা দেখতেছি না। আপনার রহস্যজনক নীরবতা, এটার কারণটা কি? আপনারা ধন্যবাদ। তবে এই ব্যাপারে আপনি যথাযথ ভূমিকা নিলে আমরা আপনাকে আরো বেশি ধন্যবাদ এবং লাল সালাম দিব। জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনারা কইতেছি।
হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যারা শেয়ার হোল্ডার আছেন, যারা ডেস্টিনি চালুর পক্ষে কাজ করতেছেন, ভাই আপনারা কি হিজড়া চোদা? হ্যাঁ, আপনাদের আচার আচরণ তো পুরো গোলামের মতো, কর্মচারীর মতো। শুনলাম বাটপারে বলে আপনাকে ফোন দিয়া দিয়া ধমক দিতেছে। তো কি বালের শেয়ার হোল্ডার হয়েছেন মেয়ে আপনারা? আপনারা কইতে পারেন না যে সাবধানে কথা বলেন, আপনিও শেয়ার হোল্ডার, আমিও শেয়ার হোল্ডার, অতএব আমারে কর্মচারীর মতো আমার সাথে কথা বলবেন না? আপনারা এই ধরনের কথা কইতে পারেন না? আপনারা কি কইলাম না, আপনারা কি বালের শেয়ার হোল্ডার হয়েছেন? আমরা খালি শেয়ার হোল্ডার হই নাই রে ভাই, শেয়ার হোল্ডার আমরা খালি হইলেই দেখতেন। বালের শেয়ার হোল্ডার হয়েছেন, ইয়া করতে পারেন না কিছু? আপনাকে স্বাক্ষর জালিয়াতি করে আদালতে জমা দিছে, অপরাধ করছে আপনাকে স্বাক্ষর নিয়ে, আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, আর উল্টা আপনারা মানে আপনাকে ফোন করে আবার বলে ধমক দেয়। হ্যাঁ, এই আপনারা শেয়ার হোল্ডার? যাই হোক, আপনারাও কিন্তু ছাড় পাইবেন না। এই যে আইনি কোনো ব্যবস্থা আপনারা যে নিতেছেন না, আমরা এত এত দুর্নীতি, এত এত প্রমাণ কাগজে কলমে ধরাই দেওয়ার পরেও আপনারা যে এই বিষয়গুলো আপনারা যে করতেছেন না, আপনারা এই ব্যাপারগুলোর জন্য শেয়ার হোল্ডাররাও কিন্তু ছাড় পাইবেন না, মনে রাখেন। এবার আসি আমাদের অনারেবল সিওও এবং অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি আজকের এই পর্যায়ে ডেস্টিনিরে নিয়ে আসার জন্য অবশ্যই আপনি স্যালুট এবং লাল সালাম পাইতে পারেন। কিন্তু কমরেড, আপনার এখন আরেকটু ভূমিকা তো আমরা আশা করতেছি। এই যে স্বাক্ষর যে জালিয়াতি করলো, যাদের স্বাক্ষর জালিয়াতি করছে এরা হলো শেয়ার হোল্ডার, তো আপনিও তো শেয়ার হোল্ডার, এরা বোর্ডের লোক, অনেকে আছে বোর্ডের লোক, বোর্ডের বাইরেও কিছু লোক আছে। তো আপনি তো এখন ডেস্টিনির সিওও, যদিও একটা রক্তের সম্পর্কের ব্যাপার সেপার আছে, কিন্তু আপনারও এখন আমরা আরো দৃঢ় ভূমিকা এবং শক্তিশালী ভূমিকা আমরা দেখতে চাই। আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়ার বিরুদ্ধে এই যে স্বাক্ষর জালিয়াতি করে যে এই 2 নাম্বারিটা এরা করলো, এটার ব্যাপারে যথাযথ প্রাতিষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নেওয়াটা এই মুহূর্তে আমাদের বিনিয়োগকারীদের দাবি। জনাব আশরাফুল আমিন, এই দাবিটা আপনাকে এখন গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আপনিও কিন্তু এখন একজন দায়িত্বশীলের ভূমিকায় আছেন, দায় আপনিও কিন্তু এড়াইতে পারেন না। এই দিনের পর দিন এই 45 লক্ষ মানুষের প্রতিষ্ঠানরে নিয়ে ছেলে খেলা করতেছে বাটপারের গোষ্ঠী। আর আপনারা মালিক পক্ষের যারা আছেন, যারা কাগজে কলমে ভূমিকা রাখতে পারেন, আপনারা ভূমিকা রাখবেন না। আর আমরা যারা কাগজে কলমে ভূমিকা রাখতে পারি না, আমরা বিনিয়োগকারী যারা, আমরা আমাদের স্বার্থ নষ্ট হবে, এটা তো হইবার পারে না জনাব। আশা করতেছি এই ব্যাপারে আপনারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাব। এবার আসি আমাদের জিগরি ভাইদেরকে নিয়ে কিছু কথায়, যারা আমগো পিএইচডি ফোরাম, যারা আমগো এক্সিকিউটিভ ফোরাম, আপনারা আমগো জিগরি ভাই, কারণ আপনারাও বিনিয়োগকারী, আমরাও বিনিয়োগকারী, আমরা তার মালিক না। এইবার আসি পিএইচডি ফোরামের দায়িত্বশীলদের প্রতি। পিএইচডি ফোরামের সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম ভাই, এরপরে দায়িত্বশীল যারা আছেন ওয়াসিম ভাই, হিরো ভাই, সাইদ ভাই, এমদাদ ভাই, আসাদ ভাই সহ এই যে যারা আছেন, আপনাদের কাছে এখন আমাদের দাবি, আপনারাও এই ব্যাপারে মালিক পক্ষকে যথাযথভাবে বিনিয়োগকারী হিসেবে চাপ প্রয়োগ করেন যে এই দুর্নীতিবাজ, এই বাটপার গোষ্ঠীর এই বাটপারের বিরুদ্ধে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যথাযথ ব্যবস্থা নিতে হবে। আশা করি পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীল যারা আছেন, আপনারাও এই ব্যাপারে আশা করি যথাযথ ভূমিকা রাখবেন। আর পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরামের পক্ষ থেকে আরও বেশ কিছু ইভেন্ট সামনে কন্টিনিউ হবে, আরও বেশ কিছু বিষয় আসবে, আপনারা ধীরে ধীরে এগুলো দেখবেন, কাজ চলতেছে আর কি। আর বাটপারের আরও বেশ কিছু দালিলিক বিষয়গুলো নিয়ে সামনে আরও বেশ কিছু বিষয় ফ্রন্টলাইনে আসবে, ইনশাল্লাহ দেখতে পারবেন আপনারা। বাটপারের একদিন আর আমগো যেই কয়দিন লাগে ডেস্টিনি থেকে ইনকাম করে চলতে হবে, ওই বালের চিন্তা বোরহান করে না। ওর বাপে যেই সহায় সম্পত্তি রেখে গেছে আর যেই ব্যবসা বাণিজ্য যাটা করে ওইগুলো দিয়ে হয় খায়া সারা জীবন চলে যেতে পারবো, ওই বালের ইনকামের চিন্তা, ডেস্টিনি থেকে ইনকাম করবে বালের চিন্তা বোরহান করে না। বাট এই বাটপারের কদ্দুর যাইতে পারে ওইটা আমি বোরহান দেখে নিব।
বাটপারে কদ্দুর যাইতে পারে আর আমি কদ্দুর যাইতে পারি, আমি বোরহান ইনশাল্লাহ এটা দেখা নিমু, আপনারা দেখেন। তো অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, অনারেবল 3 ফাউন্ডার ডিরেক্টর যারা বিদেশে আছেন জনাব গফরানুল হক, জনাব সাইদুর রহমান, জনাব মেজবাউদ্দিন স্বপন, অনারেবল COO এন্ড অনারেবল চিফ কোঅর্ডিনেটর আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, এবং যারা বোর্ডে যারা আছেন এবং বোর্ডের বাইরে যে সকল শেয়ার হোল্ডার আছেন, আপনাদের সবার প্রতি আজকে কিন্তু আমরা বিনিয়োগকারীরা একটা জোর দাবি জানাইলাম, এই ধরনের বেআইনি তামসা ডেস্টিনিতে আমরা আর দেখতে চাই না। আমাদের স্বার্থের বাইরে এই ধরনের বেআইনি তামসা আমরা আর ডেস্টিনিতে দেখতে চাই না। এই ক্ষেত্রে আপনারা যেহেতু কাগজে কলমে মালিক পক্ষ, আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। আর আপনারা যদি যথাযথ ব্যবস্থা না নেন, তাহলে আমরা বিনিয়োগকারীরা যদি ব্যবস্থা নেই, তাহলে মালিক পক্ষের কেউই কিন্তু পার পাইবেন না, কথাটা মনে রাখেন। আর 173-এর যেই 173-এর রায় দেওয়া হয়েছে ডেস্টিনির 45 লাখ বিনিয়োগকারী আমাদের জন্য, ডেস্টিনির 49 জন মালিকের জন্য দেওয়া হয় নাই, কোনো চেয়ারম্যান MD সেমডি ওই বালসাল কারোর জন্য দেওয়া হয় নাই। 173-এর রায় 173-এর রায় দেওয়া হয়েছে আমাদের জন্য। আমরা যদি মাঠে নামি একদম ল্যাংটা করে ছেড়ে দিমু, বিনিয়োগকারীরা মাঠে নামলে মালিক পক্ষের কি অবস্থা হইব বুঝেন কইলাম। যাই হোক, সর্বশেষ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে শেষ করে দিব। বিনিয়োগকারী ভাইয়েরা, 173-এর যে রায়, 173-এর রায়ে বিনিয়োগকারীদের জন্য যে রায় হয়েছে, আমরা বিনিয়োগকারীদের চোদন শুরু হইলে কই যে যাইব, এগুলা তামা হয়ে যাব, জিন্দিগি তামা হয়ে যাব। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটা বলবো, যার যার অবস্থান থেকে শুধু প্রতিবাদটা জারি রাখেন। আমি কিরণ ভাইকে ধন্যবাদ জানাই। কিরণ ভাই উনি ওনার ধারাবাহিকভাবে ওনার লাইভ শুরু করছেন, কিরণের ডেস্টিনি। আমি এমদাদ ভাইকে ধন্যবাদ জানাই, উনি ওনার ধারাবাহিক লাইভ শুরু করছেন হক কথা। আমি আমাদের চাঁপাইনবাবগঞ্জের মনির ভাইকে ধন্যবাদ জানাই, উনি ওনার ধারাবাহিক লাইভ শুরু করছেন। আমি ইকবাল হাসান ভাইকে ধন্যবাদ জানাই দুবাই থেকে। এই যে দেখেন, বাটপাড়ের বাচ্চা ওনার কাছ থেকে টাকা মাইরা খাইয়া উল্টা ওনারে ফাঁসাইছে, উনি বলে টাকা মাইরা গেছে। তো ইকবাল হাসান ভাই দুবাই থেকে শুরু করছেন। এর বাইরে আমাদের হিরো ভাই আছেন, তারপরে আমাদের PhD ফোরামের আরও অনেকেই আছেন, আসাদ ভাই আছেন, এক্সিকিউটিভ ফোরামে লাইভ করতেছেন। এর বাইরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লা সব জায়গাতে যারা এককভাবে যার যার অবস্থান থেকে প্রতিবাদ জারি রাখছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর এই বাটপাড়ের গোষ্ঠী তারা চাই না রাখ, মাত্র তো শুরু হয়েছে, খুব দ্রুতই তারা দেখবি 100-150 ব্যক্তি কন্টিনিউ ফেসবুকে লাইভ করে, দেখবি, ওয়েট কর, জাস্ট ওয়েট কর। কি যে ঘটনা ঘটতেছে তলে তলে টের পাস নাই, সামনে টের পাবি, সামনে টের পাবি। আর ওই যে দালাল ফালাল ওগুলারে ঠাপাইয়া তাল গাছে উঠাই ফেলা হবে, জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। আর আমার তাহাজ্জুদি কাকারে তো কইছিলাম, কাকায় আমগো কথা শুনে না, ভুট্টু সাহেবের কথা শুনে। তো ওয়েট কর, তুই ওয়েট কর বাইঞ্চত, তুই ওয়েট কর। তোর সামনে আরো কি জিনিস আইতাছে তুই কল্পনাও করতে পারবি না, সামনে আরো কি আইতাছে তোর লেগা, ওয়েট কর। তো বিনিয়োগকারী যারা আছেন, যার যার অবস্থান থেকে আমাদের এই প্রতিবাদ জারি রাখতে হবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম এখন আরো বেগবান করতে হবে। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, কারণ ডেস্টিনির দায়িত্ব এখন স্বয়ং মাওলার হাতে। আমি আপনাদের আগেই কইছিলাম, এখনো কই, দেখেন 173-22 রায় না হয়ে আদালত তো অবসায়নও করে দিতে পারতো, কারণ এই যে বাটপাড়ের গোষ্ঠী আপিল করছে, অমুক আপিল করছে, এত ঝামেলায় আদালত বিরক্ত হয়ে তো অবসায়নও করতে পারতো। অবসায়ন না করে 173-22 রায় দিছে, এটা আল্লাহর হুকুম। গতকালকে এই যে গত সপ্তাহে যে সিপা দিয়া যে হাইকোর্টে যে আবেদন করেছিল স্বাক্ষর জালিয়াত করে বাটপাড়ের গোষ্ঠী, আদালত তো এই রায় দিয়েও দিতে পারতো, না দিয়া কিন্তু তারা সবার বক্তব্য শুই না, উল্টা এগুলারে কিন্তু জালিয়াত এবং বাটপাড় বইলা এদেরকে এই আপিল রিজেক্ট করে দিছে। তাইলে এখন দেখেন, সব কিছু এই মুহূর্তে আল্লাহর হাতে, সব কিছু এই মুহূর্তে আল্লাহর হাতে। অতএব এইবার আপনি একটা জিনিস কনফার্ম থাকেন, দাঁড়ান একটা এসে দালাল এই রাহাত খলিফা, এই পাঞ্চত, তুই তো মিয়া খলিফার ভাই, তোরা না কইছিলাম মিয়া খলিফা ওই যে এক জায়গায় কি ঠাপ লয়, তুই তো মিয়া খলিফার ভাই,
তুই তুই আবার এনে আইসস কি? তুই ওয়েট কর, তুই পালানোর পথ পাস কিনা, তোর বাপ তোর 14 গোষ্ঠী পালানোর পথ পায় কিনা, ওয়েট কর বাইনচদ। এই যে এটার দেখলেই কবেন কি যাবেন, এটার দেখলেই কবেন মিয়া খলিফা, রাহাত খলিফার, মিয়া খলিফার ভাই রাহাত খলিফা, ওইটার বোনে এক জায়গায় মারা লয় আর এটা আরেক জায়গায় মারা লয়, এটা কয়ে দিবেন। তো যেটা কইতেছিলাম, ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর এই আমরা যারা ডেস্টিনিতে এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার এই সংগ্রাম চালায় যেতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।